এই যে এখানে আমরা নর্মালি ভেরিয়েবলের মধ্যে 5 নাম্বার যে প্রবলেম যেটা আমাদের অ্যাসাইনমেন্টে ছিল, এটা ইনকমপ্লিট, জাস্ট কিছুই দেখা যাচ্ছে। আমি এটা ট্রাই করেছিলাম, জাস্ট যেখানে -5 দিলে আমাকে 1 শো করতেছে, কারণ সে শুধুমাত্র আমাকে যে কোনো হয়তো নেগেটিভটা নিতেছে অথবা 1টা নিতেছে অথবা শুধু সিক্সটাই নিতেছে। আর এই প্রোগ্রামে আমি যতটুকু বুঝি যে এই উপরের নিচে আর কি আছে সেটা আমি দেখি। এই যে উপরে এখানে কি আছে এগুলো আমার দেখা দরকার নেই, এগুলো আমার বোঝা দরকার নেই। এই লাস্ট থেকে অ্যাটলিস্ট এই পর্যন্ত এটুকু সব প্রোগ্রামে আমার জন্য দেখতেছি কমন। ঠিক আছে, এইটা না দিলে দেখা যাচ্ছে যে যে একদম প্রোগ্রাম ইজ হল্টেড এরকম একটা ইরর আসে। তো এই জন্য একটু দিতে হবে আমাকে। তো বাকিটুকুই হচ্ছে অ্যাকচুয়াল প্রোগ্রাম। আমি এটা এভাবে বোঝা শুরু করছি, এভাবে চিন্তা করছি সবগুলোতে এটুকু আমি দেখবো না। একটা জিনিস যেটা দেখলাম যে এই যে কে যেন প্রোগ্রামে এই লাইনটা লিখছি যে ইনক্লুড, এই ইনপুটটা লাইন যদি না লিখি তাহলে আমাকে একটা জিনিস প্রিন্ট করতে গেলে অনেক বড় কিছু লিখতে হয়। যেমন ওই যে আগেটাতে যেটা দেখছিলাম, এই যে এরকম এরকম একটা ভেরিয়েবল নিয়ে লিখতে হয়। এই যে হ্যাঁ, যদি আমি এভাবে একটা ইনক্লুড ফাইল নেই তাহলে আর আমার এত কিছু লেখা লাগে না। এটা একটা বড় সুবিধা। তবে এটা আমাদের যেহেতু কোর্সের মধ্যে নাই, এরকম যে কোথায় যেন একটা স্ট্রিং নেওয়ার জন্য এখানেই কোথাও আছে। যাই হোক। আচ্ছা, ওইটাতে আবার চলে যায় একটু। আচ্ছা, আমি এখানে গিয়ে যে জিনিসটা আমার মনে হয় দেখানো দরকার, আরটা কোথায় যেন আমি একটা পয়েন্ট দেখছিলাম যে এটা মনে হয় ইম্পর্টেন্ট প্রোগ্রামিং এর জন্য, আসলে প্রোগ্রামিং স্ট্রাকচারটা কি সেটা বোঝার জন্য। কই গেল? ও আচ্ছা, পরে। উপরে ফার্স্টে আছে, ফার্স্টের দিকে। না, ওইখানে যে আমি ইনপুট আর আউটপুট কিভাবে নিতেছি সেই লাইনগুলো, সেটা কি এটা নেক্সট চ্যাপ্টারে আছে নাকি? এটাতে মনে হয়, দাঁড়ান দেখতেছি আমি। আপনি ইনপুট আউটপুট অন্য এই যে পাই গেছি। হ্যালো। পাইতেছি ভাইয়া, শুনতে পাইতেছি। হ্যাঁ, এই যে এই কোডটুকু হচ্ছে ইনপুট আউটপুটের জন্য। এটা মানে হ্যাঁ, এতটুকু, তার মানে কোনো কিছু যদি আমি ইনপুট নিতে চাই তাহলে এই লাইনটুকু লিখতেই হবে। অর্থাৎ জাস্ট লাইক স্ক্যানার, স্ক্যানারের মতো। হ্যাঁ, 1 মানে ইনপুট, 2 মানে আউটপুট, শুধু এতটুকু বুঝলাম। যদি এখানে 2 হইতো তাহলে সেটা আউটপুটের ক্ষেত্রে হতো। আর আর ইনটু, এটা আসলে মনে হচ্ছে যে প্রত্যেক লাইনে লাইনে এটা অনেকটা ফুল স্টপের মতো মনে হইতেছে, যে সেমিকোলনের মতো প্রত্যেকটা জায়গা জায়গায় এটা লিখতে হয়। হ্যাঁ, এই জিনিসটা অর্থাৎ যে কোনো কিছু ইনপুট নিতে গেলে এই 2 লাইন আমার থাকে। অর্থাৎ আমি যদি পরীক্ষা একটা স্যার বলে প্রোগ্রাম লিখতে হয়, তার একটা জিনিস খেয়াল রাখবো, যদি প্রোগ্রাম নাও বুঝি, ইনপুটের কোনো ফাংশন থাকলে এই লাইনটা আমার লেখা লাগবেই, মুখস্থ লাইন। এখানে এইচই হবে, এখানে অন্য কিছু হবে না। আর হয় না, এল হবে না, ঠিক আছে। আবার আউটপুটের ক্ষেত্রে সেম হবে, অথবা আউটপুটের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে এখানে। যদি এই যে আমি এখানে মাঝখানে যদি কোনো একটা ক্যারেক্টার প্রিন্ট করতে চাই, ধরেন এখানে এ দিলাম বা যাই দিলাম, ওইটা কোশ্চেন হবে। মার্ক দিতে হবে। হ্যাঁ, তবে এখানে কিন্তু এটা দিয়ে কিন্তু স্ট্রিং প্রিন্ট করা যাবে না, শুধু একটা ক্যারেক্টার। কারণ ও এটা শুধু ক্যারেক্টার হোল্ড করতে পারবে এই রেজিস্টার। স্ট্রিং এর ক্ষেত্রে সেটা হয়তো একটু ডিফারেন্ট, হ্যাঁ, এখানে হয়তো দেওয়া আছে। তার মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইনপুট আর আউটপুটে এই 2 লাইন আমাকে কমন রাখতেই হবে। অর্থাৎ প্রোগ্রাম যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে প্রোগ্রাম কি সেটা বোঝার দরকার নেই। আর আউটপুট হচ্ছে AS2, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে মনে রাখা যে স্যার যদি প্রোগ্রাম লিখতে পারে, বানায় প্রোগ্রাম জায়গায় বলতেছে, আমি আসলে বানানোর শর্টকাটিং বলতেছি যে স্যার বোঝে না, ছেলেটা ট্রাই করছে, কিছু মিস্টেক থাকতে পারে, জানি না স্যার কেমন হয়। এই আর কি। আমরা চাই কিছু এই যে মার্ক দিয়ে। হ্যাঁ, এই 2টা দেওয়া আছে এখানে। এই প্রোগ্রামটা কি করতেছে, এটা যদি আমার কনসোলে আমি প্রিন্ট করি, মানে যে কনসোলের মধ্যে আমি দেখি, তাহলে এই কনসোলের মধ্যে ফার্স্টে সেটা একটা কোশ্চেন মার্ক ইয়ে করে, তারপরে সে এখানে একটা ইনপুট যাবে সেকেন্ড লাইনে। পরে আমি যেটাই প্রিন্ট করব, যেটাই আমি কিবোর্ড প্রেস করবো, এ প্রেস করলে পরের লাইনে এটা এ দেখাবে, না পরের লাইনে সরি পাশে দেখাবে এটা। এই এই কয়টুকু কোড শুধুমাত্র এই মানে এটুকু জিনিস ডিসপ্লে করার জন্য। জাস্ট এতটুকু। হ্যাঁ, যদি মনে করেন যে আমি যে এই প্রোগ্রামটা একটু দেখি, এই যে এখানে
এই প্রিন্ট এই লাইনটা বাদ দিই আমি যেখান থেকে শুরু করে ওই যে টাইমলাইন আমি লিখছি সেটা যদি আমি এই জায়গাটা রিপ্লেস করে লিখি তাহলে এই জিনিসটা আমার শো করবে। শুধুমাত্র একটা কোশ্চেন মার্ক, মানে এই লাইনটা বাদ দিই, এসব কিছু বাদ, একটা কোশ্চেন মার্ক, তারপর আমি যেটা ইনপুট করব সেটা শো করবে। এতটুকু, এই প্রোগ্রামটা আমার এই কাজটাই করবে। অনেকগুলো লেখা লাগছে। হ্যাঁ, এত এইটাতে কিছু? তো মানে অ্যাসেম্বলি, আমি গতকাল একটা প্রোগ্রাম দেখছিলাম 2 দিন আগে, যে হাউ টু ফিট এ গেম ইন কিউআর কোড। তো ওইটাতে যে দেখলাম যে আসলে অ্যাসেম্বলি কোডের আসলেই অনেক দরকার আছে। তো সে দেখলাম ব্যাপারটা, সে একটা জিনিস বললো যে অ্যাসেম্বলার কখনো পারফেক্ট না, সে আসলে পারফেক্ট ভাবে কোনো কিছু অ্যাসেম্বলি কোড ট্রান্সফার করতে পারে না। তাই যে কোনো একটা ইফিসিয়েন্ট কোডকে যদি আমি করতে চাই খুব ইফিসিয়েন্ট, তাহলে আমাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করতে হবে, তাহলে আমি ইফিসিয়েন্টলি করতে পারবো। তো এই কোডটা দেখি, এই কোডটার কাজ হচ্ছে আমরা যেটা সি যেটাতেই করি, স্ল্যাশ এন লিখলে যা হয়, এই পুরো কাজটা সেই কাজই করতেছে। এই পুরোটা কোড হ্যাঁ, জাস্ট? এই কাজটা এখানে এখানে দুইটা জিনিস হচ্ছে, যে ক্যারেজ রিটার্নটা হচ্ছে আমাকে এই যে কার্সরটা যেটা এখানে থাকে সেটাকে ফার্স্টে নিয়ে আসতেছে। দেন পরের লাইনটা যেটা করতেছে, যে এই লাইনটা যেটা করতেছে সেটা হচ্ছে সেটাকে এক লাইন নিচে নামাচ্ছে। মানে পুরোটা কোড জাস্ট স্ল্যাশ, হ্যাঁ, স্ল্যাশ এন এর কাজ করতেছে। অর্থাৎ আমি যদি কোনো কোডের মধ্যে যদি এই সেম জিনিসটা আবার প্রিন্ট করতে চাই, যে আবার একটা লাইন নিচে, নিচে নিচে তাহলে প্রিন্ট হ্যাঁ, করে। তাহলে এই সম্পূর্ণ কোডটা আমাকে লিখতে হবে, হ্যাঁ, তাহলে ওই নিচে যাওয়ার কাজটা করবে। আচ্ছা। অ্যাসেম্বলি আর পুরো মাথা নষ্ট প্রোগ্রাম। ভাই পুরা হ্যাং, 4 মাসের কোর্স তাও করলাম 3 মাসে, তাও কয়টা ক্লাস পাইলাম? তাহলে তবে কোনো একটা জিনিস দেখলাম যে ওই যে একটা ভিডিও দেখলাম, সেটা দেখলাম সে একটা জিনিস দেখালো যে আমি যদি হ্যালো ওয়ার্ল্ড সি প্রোগ্রামে লিখি সেটা 100 KB নিবে। 100 কারণ কিবি? হ্যাঁ, 100 KB, জাস্ট কিছু না, শুধু হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু আমি যদি এক্সট্রা লাইব্রেরি গুলো বাদ দিই তাহলে এটা 3 KB। আর যদি অ্যাসেম্বলি ইউজ করে নিতে লিখতে পারি তাহলে সেটা আরো কম। ওহ মাই গড, তাহলে মানে এটা ব্যাপারটা হচ্ছে অ্যাসেম্বলি ইফিসিয়েন্ট, মানে আমি অ্যাসেম্বলির ইউজটা বুঝলাম যে সেটা যদি আমি কোড ইফিসিয়েন্টলি লিখতে চাই, যে আমার একটা প্রোগ্রাম আমার মোস্ট ইফিসিয়েন্ট সিসি দরকার, তাহলে আমি অ্যাসেম্বলিতে কিছু কোড করব, নট, অথবা ম্যানুয়ালি একটা অ্যাসেম্বলার বানায় নিব, যেটা আমার মতো করে অ্যাসেম্বলি কোডে ট্রান্সফার করবে, নিজের মতো করে, আমি যেভাবে যাবো ইফিসিয়েন্ট সেভাবে করবে। এটাই হচ্ছে ইউজ, আমি বুঝলাম। অ্যাসেম্বলির দরকার আছে? অ্যাসেম্বলি তো মানে এতটা ভালো রেয়ার করে। কেস যে কেউ খুব হার্ডওয়্যার লেভেলে কাজ করতে গেলে তার দরকার আছে, আমাদের কারো দরকার নেই। এটা হার্ডওয়্যার রিলেটেড, একদম হার্ডওয়্যার রিলেটেড। হুম, ভাইরাস লিখতে গেলে কাজে লাগবে অনেক। ভাইরাস ভাই বানামু না। না মানে খুব কম, এক কম ফাইল ভাইরাসে সাইজ, জীবন যে নষ্ট। এতটা কম, মানে কম ফাইলের সাইজ হবে যে সেটা অন্য যে কোনো প্রোগ্রামের মধ্যে দিয়ে দিব কেউ বুঝতেও পারবে না। ঠিক আছে, এত কম ফাইল সাইজ হলে কেউ নোটিসও করবে না যে এটাকে এখানে কিছু একটা আছে। কারণ ফাইল বেশি সাইজ হলে সবাই নোটিস করবে যে এই এক্সট্রা কোড গুলো কিসের জন্য, কিন্তু কম হলে কেউ নোটিস করবে না। কোড দেখে মাথা হ্যাং হয়ে যাবে। আচ্ছা, এই যে যেটা মানে এটার পরিবর্তে যে ইনক্লুড, এই এই লাইব্রেরিটা ইনক্লুড, আমরা তো এখানে এটা ইনক্লুড করছি তার জন্য এত ইজিলি প্রিন্ট লিখে এটা করতে পারি। যদি এটা না করতাম তাহলে এই যে এটা আমার ডাটা সেগমেন্টে লিখতে হতো, এই যে মেসেজ, মেস হ্যাঁ, এটা 42 নাম্বার স্লাইডে, 12 নম্বরে সেম জিনিস আছে। আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি যেটা দিচ্ছেন, হ্যাঁ দেখছি দেখছি, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ এটা প্রোগ্রামটা আছে, এই যে এখানে আছে, এই যে এইটা লেখার পরে তারপর আবার এই যে আরো কিছু আছে, আহ, এই যে এতগুলো লাইন, এটা নাকি, হ্যাঁ এই যে, ও আচ্ছা, আমি আবার ইয়ে করতেছি। দেখা যাচ্ছে। না ভাইয়া, আমি তো দেখতে পাইতেছি না। ওকে, হ্যাঁ এখন। হুম, হ্যাঁ ডিবি দিয়ে করলে যে আরো ওই যে এই
এই কোডগুলো লেখা লাগে, অর্থাৎ এই যে একটা লাইন এক্সট্রা লেখা লাগে। এই জন্য মানে একটা জিনিস করার তো অনেকগুলো ওয়ে আছে, তবে আমি যেটা পরীক্ষায় ইউজ করবো আমি সবসময় ইনক্লুড ইউজ করবো, সেটা সবচেয়ে সিম্পল। হয়তো এটা যে ইমু 80, এটা হয়তো একটা লাইব্রেরি হতে পারে, ঠিক আছে? এই লাইব্রেরিটা আমি ইনক্লুড করব। কি অ্যাসাইনমেন্টে বুঝ আমি কমপ্লিট মানে সবার কাছ থেকে হেল্প নিয়ে নিজের মতো করে তারপর করলাম। ভাইয়া নরমালি ভাইয়া। একটা কোড আমরা রান করার ক্ষেত্রে একটা আমাদের স্টেপ দেখায় দেন, একটা লুপ, একটা স্ট্রিং, একটা জাম্প। এই তিনটা মোটামুটি দেখলে হয়তো বা আমরা যে কোনো একটা প্রোগ্রাম মানে একটা প্রোগ্রাম করব লিখতে নাকি? পারবো। হ্যাঁ, লিখতে পারবো, এটাই বলতেছি আর কি। লুপ, আচ্ছা। জাম্প আর একটা হচ্ছে হল, এই তিনটা মূলত হলে আমরা যে কোনো একটা প্রোগ্রাম লিখতে পারবো স্যার যদি যে টাইপেরই দিই। হুম হুম। আচ্ছা তাহলে ওর তো জিনিসগুলো আমার কাছে নোটপ্যাডে লেখা নাই মনে হয়। মানে লুপের প্রোগ্রাম তো আমাদের আছে কি এখানে কোথাও? ফার্স্টে কি স্ট্রিং এর দেখান যদি সম্ভব হয়। String। মানে যে কয়টা প্রোগ্রামে আমাদের কাছে এখানে লেখা আছে সেগুলো এখন ট্রাই করা যাবে, কারণ নতুন করে কোড লিখতে গেলে আবার অনেক সময় লাগবে। আচ্ছা দেখি আমি। সেটাও দেওয়া যায়। এই জিনিসটা তো অনেক ছোট দেখা যাচ্ছে, তাই না? আমরা স্ক্রিনে জুম করে দেখতে দেখতে পারি, সমস্যা নাই, আপনি আচ্ছা বলেন। ফার্স্টে কোনটার কোড ট্রাই করব? ক্যারেক্টার দিয়ে দেখান, ফার্স্টে ক্যারেক্টার, ক্যারেক্টারটা ক্যারেক্টার ওই বেস্ট যে, হবে। এটা তো একটা ওয়ে। যদি আমি একটু ডিলিট করি, জাস্ট আমাকে যা আছে এটা তো প্রিন্ট করতেছে, এটা তো সিম্পল। সরি, এটা আমার অন্য সাইডে চলে যাচ্ছে। ইয়াটা কোথায়? দাঁড়া আমি একটু আমার কনসোলটা খুঁজে নিই, এটা কোথায় যেন আছে। ও তো রানে দেন তাহলে তো। কনসোলটা অন্য কোথাও গিয়ে আচ্ছা এখন তো রানই তো করি। ও আচ্ছা, আচ্ছা কনসোলটা পাইছি, এই যে আছে এই যে। আসছে এখন আসছে। ঠিক আছে। আর এখন যেটা আমাদের এই যে একটা প্রবলেম, আমি যে কোনো কিছু ক্লোজ করলে সেটা আবার ডিফল্ট সাইজে চলে আসে। হ্যাঁ, আর এখন ওই যে যেটা বললো যে মেসেজ ডিবি একটা ওয়ে আছে, সেটা উম, আশা করি না। আর তো বলবে ট্রাই ইউরসেলফ, ঠিক আছে, নিজের মতো ট্রাই করো। কি টাইম, আমাদের তো এত টাইমও দেয় না যে তোমরা প্র্যাকটিস করো। না, আসলে ব্যাপারটা হচ্ছে যে সবকিছুই আছে, কিন্তু এটা তো আমাদের ল্যাব নাই, এই জন্য আমরা এতটা গুরুত্ব দিচ্ছি না। ঠিক আছে। তারপরে প্র্যাকটিস কিভাবে করো? গত উইকে আমরা কোনো হলিডে পাই নাই, স্যার আবার 3 ঘন্টার একটা নিছে, মেকআপ ক্লাস নিছে, আরো পাগল পাগল বানিয়ে ফেলছে। তো এখানে একটা জিনিস দেখলাম যে সবকিছু লেখার পরে একটা ডলার সাইন দিতে হয় এই হ্যাঁ ফর্মে। দেখলাম, আমিও দেখছি। আচ্ছা এটা কমেন্ট হয় না কেন? এটা থাক। ডলার সাইন এমএসপি ও, অনেক কিছু তো লিখি না, এটা কেমনে হবে? আচ্ছা কোলন, আমাকে মেবি কোডটা কোলন দিয়ে দেন হবে। তো, কোডটা কমেন্টে দিয়ে দেন তো। যে কোনো ওই যে স্ট্রিং প্রিন্টের যে কোনো একটা দিলেই হবে। তুমি যে কোনো একটা দিলে হচ্ছে।
যে অনেকে বলছিলাম না যে ইয়াতে একটা সফটওয়্যার আমি ইউজ করি পিউর রেফারেন্স, এই যে এটা খুব সুবিধা এটাতে, যে খুব দ্রুত অ্যাক্সেস করা যাচ্ছে যে কোনো কিছু, দূরে থেকে বোঝা যাচ্ছে যে আসলে আমার জিনিসটা কোন সাইডে আছে, যে কোনো টপিকস বোঝা গেলে খুব দ্রুত। হ্যাঁ মানে এটা আরো ফাস্ট, মানে স্লাইডের থেকে আমি ফাস্ট অ্যাক্সেস করতে পারতেছি, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট বা কিছু দরকার, তো ওইটাই। না না এটা দিচ্ছি না, প্রত্যেকটাতে এই যে প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ আমি আলাদা করতে পারবো, ঠিক আছে, যে কোনো ভাবে। আর ওখানে জাস্ট এরকম আমি যদি এখন দেখাই, এই যে এখান থেকে আমি স্ক্রিনশট নিলাম, এই যে এখানে এসে হ্যাঁ আমি এটা যেভাবে খুশি রাখতে পারবো। এটা অ্যাকচুয়ালি যে প্রফেশনাল ইউজ করে হচ্ছে বিভিন্ন রেফারেন্স ইমেজ গুলা একসাথে অর্গানাইজ করে রাখার জন্য, যে গ্রুপ ওয়াইজ করে, যে হ্যাঁ এগুলো একই টাইপের জিনিস, সেগুলো একসাথে থাকবে, ওই এটা শুধুমাত্র রেফারেন্স ইউজ করার জন্য। আচ্ছা না প্রিন্ট এফ এর না, ওই যে ইয়ারটা, ওই যে মেসেজ ডিপি যেটা, ওইটা। হ্যাঁ হ্যাঁ ওইটা ওটা। হ্যালো স্যার। বাইজিৎ, জি ভাই। কালকে কি আমাদের হেল্প করতেছো তো নাকি? আপনিও করেন। হ্যাঁ 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 এটাই, আসলে কোডগুলা এত লেখা ঝামেলা, এই জন্য বলছিলাম আর কি। তাহলে আবির ভাই এই শুরু করেন আপনি। এই যে এটাকে, তার মানে মেইন প্রসেসের ভিতরে কোনো কিছু কি কমেন্ট করা যায় না? আমাকে কমেন্ট করতে দিচ্ছে না কেন? মেবি এই জায়গায় একটা কোলন হবে, MSG BD কোলন, মেবি। দেখেন কোডটা। কোডটা ফুল আপ দেখতেছি না, যাই হোক, বাকিটুকু আছে তো। হ্যাঁ ওকে। হ্যাঁ হয়ে গেছে। ব্যাপারটা কি ঠিক আছে না বেশি বড় হয়ে গেছে? ঠিক আছে, এখন ভিজিবল। তা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, মানে সেটা কি করলাম? বেশি জুম হয়ে গেছে। আর টাস্ক ম্যানেজারও আমি ও এই আছে, হ্যাঁ এই তো ঠিক আছে। আচ্ছা এই যে এখানে দেখা যাচ্ছে ভাই সবকিছু, এই যে এই ফার্স্টে যে লাইনটা, এটা হচ্ছে আম, আচ্ছা, ইয়েটা রান করেই দেখি। হুম, হ্যাঁ এই যে ফার্স্টের মেসেজটা প্রথমে ডিসপ্লে করতেছে, ঠিক আছে, পরে এগুলা করবে হচ্ছে যখন আমি কমান্ড দিব, তারপরে বাকিগুলো ডিসপ্লে করবে।
ওই যে একটা কোড ছিল না, ওইটা কপি করতে হবে, ওইটা লিখতে হবে, যে কত একটা লাইন বললাম না, ওইটা এসে এই যে, জি ভাই, কোথায়, এই যে, হ্যাঁ, এইটা এটা। হুম, পরে আসলে এখানে আমি ওই কোড গুলা যেটা এখানে লিখছি সেটা আসলে এখানে লেখা পসিবল, এটা আমাকে এখানে লিখতে হবে। এই যে এখানে আমি যদি একটু লিখে দেখি আমি, জানি। ও, এটা লিখতেছি কেন, এই দুইটা তো এক লাইনেই আছে, এই জন্য এটা হচ্ছে, এটাকে আমি যদি ওকে সেপারেট করে ফেলি। হ্যালো, এই যে হ্যালো। এটা, হুম, এই যে এই টোটাল টুকু লিখতে হবে যে শুধুমাত্র এই স্ট্রিংটা প্রিন্ট করার জন্য। আর এই যে নিউ লাইন আমি লিখলাম, আবার নিউ লাইন আবার লিখছি, এখন যদি সেম জিনিস আবার লিখে হয়তো এটা সেকেন্ডে আবার একটা লাইন ক্রিয়েট করবে। এই যে দুইটা লিখছি, এখন দুইবার লাইনটা প্রিন্ট হবে আশা করি। এই যে মাঝখানে একটা গ্যাপ হচ্ছে, হ্যাঁ, গ্যাপ, তারপরে তারপরে হয়তো আর একটা আছে নাকি, এই আছে, আচ্ছা প্রোগ্রাম এখনো বাকি আছে। তাহলে প্রবলেম সলভিং এর জিনিসটা রাখতে হবে, যে স্ট্রাকচার বলতে আমাকে একটু মনে রাখতে হবে যে আমি কিছু যদি মেসেজ ডিবি দিয়ে করতে চাই, তাহলে আমাকে এতটুকু লিখতে হবে, একটু আমার একটা কাজ করা দরকার এখনই, একটু নোট করে রাখা যে আমি কিছু কোনো প্রোগ্রামে যদি স্যার ইনপুটের কথা বলে, তাহলে আমি এইভাবে করবো, এই লাইনগুলো লিখবো। যদি নিউ লাইন হয় তাহলে আমাকে জাস্ট নোট প্যাডে এরকম যে এটা মানে নিউ লাইন, এটা মানে ইনপুট, এভাবে, ঠিক আছে।
এটা আসলে লিখে রাখতে। এখন আমার যদি ইনপুট চাই এখানে ইনপুট করতে কোনো কিছু, তাহলে এই যে এখন আমি যদি এটার মাঝখানে কোনো একটা জায়গায় লিখি ইনপুট, এই যে একটা লাইনের মাঝখানে, তাহলে এবার এটা আমাকে ইনপুটের এই জিনিসটাই দেখাবে। এন্টার দ্য ক্যারেক্টার কোথায় আছে, যেটা এটা পড়ে আছে, এই যে হ্যাঁ, এইখানে। এগুলো যখন এক্সপ্লেনেশন খুঁজি এটার মিনিং কি, মুভ এসে সেখানে খুব কমপ্লেক্স কিছু পাই, যার জন্য আর পড়তে ইচ্ছা করে না। মানে হ্যাঁ, ওয়ান ভ্যালু রাখলে একটা মিনিং, টু ভ্যালু রাখলে একটা মিনিং, ঠিক আছে। এই যে ওয়ান ভ্যালুটা লিখছি এই জন্য সে এটা পাশে যাচ্ছে। এন্টার দ্য ক্যারেক্টার, এখন আমার মনে হয় যদি আমি এই যে same, একটা প্রোগ্রাম দিলাম, প্রোগ্রাম, এই যে প্রোগ্রাম ইজ হল্টেড একটা কথা যে আসে না, আমি জানি না হল্টেড এটা মানেটা কি। তবে ওই যে একটা লাইনের কথা আমি প্রথমেই বলছিলাম যে যদি ওইটা না লিখি, লাস্টের দিক দিয়ে। হ্যাঁ, লাস্টের দিকে যে এই 4 লাইনে যে মুভ এএস 4CS ইন 21S, হ্যাঁ, এই এই যে যে টার্মিনেশন অফ প্রোগ্রাম, সে আসলে প্রোগ্রামকে টার্মিনেট করে বা কি করে যায় না, তবে রেজাল্ট সেমই আসে, হল্টেড আসে, এতটুকু ডিফারেন্স আমি পাইতেছি আসলে। হ্যাঁ, এটাই আর কি, একটু লিখলে আর এই এররটা থাকতেছে না। আচ্ছা, এটা কি আগেই ছিল না? হ্যাঁ, এটা আগেই ছিল লাইন। এই যে এখন আর ওই এররটা আসবে না। ওয়েটিং ফর ইনপুট, এই যে এখন আবার আসতেছে প্রোগ্রাম হ্যাজ রিটার্ন টু কন্ট্রোল টু দ্য অপারেটিং সিস্টেম। তার মানে কিছু সেফলি হয়েছে, মানে ঝামেলা, মানে এই মেসেজ দেখে সেটাই মনে হচ্ছে যে এখন প্রোগ্রাম তাহলে কমপ্লিট। হ্যাঁ, এই তো আর কি, এটা দেখে বোঝায় ওকে। আর এখন ওই যে একটা আউটপুট যেটা ট্রাই করে দেখছিলাম ওখানে প্রোগ্রামে, এই যে সেম এই লাইন, এখন আমি যদি আউটপুটটা লিখি, হুম, এখানে একটা আউটপুট লিখি, জাস্ট ওয়ানের জায়গায় টু। আর এই যে ডিএল রেজিস্টারের কথা যেখানে বলতেছে, এটা মনে হচ্ছে যে কোনো কিছু ক্যারেক্টার আউটপুট করতে গেলে আমার ডিএল রেজিস্টারটা লাগবে। ওয়াই পরে এ প্রিন্ট হয়ে গেছে। এই যে আরেকটা জিনিস আমি, একটা জিনিস এখনো বুঝি না, এখানে আমি এজ এর মধ্যে, মানে সরি কোথায় যেন, ইনপুটটা এজ এর মধ্যে মেবি স্টোর করতেছি, আউটপুটটা করতেছি এএল দিয়ে। অর্থাৎ এখানে আমার ইনপুটে যা নেবো সেটাই আমাকে আউটপুট দেখাচ্ছে আবার। পাশে এখন এটাকে নিউ লাইন করতে চাইলে যে এরকম সেম কোড কপি, হুম,
তারপর আবার যদি এখন আউটপুটের জন্য একটা প্রম্পট লিখতে চাই, তাহলে এই যে সেম জিনিস সেটাকে কপি করলাম, কপি করে পেস্ট, এখানে মেসেজ প্রম্পট 3 ছিল, এখানে আমি যে কোনো নেমই দিতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। আহ, এখানে আউটপুট কি দিতে পারি, প্রিন্ট। আচ্ছা, জাস্ট লিখে দিই আউটপুট। তারপর আবার এই যে সেম কোড আবার কপি করতে হবে নিউ লাইনের পরে। এর জায়গায় এখানে 3 হবে। Waiting. ভাই যদি পরীক্ষা এক্সামে যদি কোনো প্রোগ্রাম দেয়, সবাই একটু হেল্প করেন যাতে প্রোগ্রামটা যাতে সবাই মিলে টিলে দিতে পারি। পরীক্ষার সময় আসলে মাথা নষ্ট হয়ে যায়। কারণ কি সুন্দর মানে লিখে শেষ করে দেন। এই যে দেখেন, একটা জিনিস আমি বলি, এই প্রোগ্রামটা কিন্তু এখন অলরেডি একটা ইরর আছে, কিন্তু এমনি কিন্তু ইরর দেখা যাচ্ছে না, ঠিক আছে? যেমন টেকনিক্যালি এই যে এখানে যেটা দেখতেছি সেটা প্রম্পট আসছে, সেটা প্রিন্ট হয়েছে, তারপরে ইনপুট নিছে, এই যে প্রম্পট প্রিন্ট হয়েছে, আউটপুট নিছে, কিন্তু এখানে একটা ঠিকই ইরর দেখাচ্ছে। প্রোগ্রামটা আমাদের পরীক্ষার ফলে এরকমই হবে, দেখতে মনে হবে ওকে, কিন্তু সেগুলো আসলে রান করবে না কোনোদিন রিয়েল লাইফে। স্যার রাজনীতি তো দেখতেছে না। এই যে এখানে এই সাইনটা আসে কেন, ঠিক আছে, এটাই হচ্ছে সমস্যা। না না, এটা কোনো সাইন, এখানে আসলে কেন এটা হচ্ছে। এটার জন্য নাকি, এটা ঠিকই করছে। এই যে এখানে কিন্তু অলরেডি সেই মেসেজ গুলো লেখা ছিল, এগুলো আমি দেখি নাই, আমি আবার নতুন করে লিখতেছি এই 2 লাইন বাদ। আচ্ছা, এটা প্রবলেমটা তাহলে কি ছিল, এটা তো বুঝতেছি না। এটা অনেক সময় হচ্ছে যে এই ধরনের এরর আসলে এটা গুগল করে পাওয়া যায় না, যে কেটে দেন, প্রথম জিরোটা কেটে দেন। এখানে 0 হবে। হ্যাঁ, আচ্ছা, মানে ঠিক আছে, এখানে থ্যাংক ইউ। কোনো ইয়া নাই, সাইন মানে এটা হচ্ছে সাইন। ক্যারি নাই। হ্যাঁ হ্যাঁ, সরি, এখানে কোনো ক্যারি নাই, রাইট। তাহলে CF0। আর এই যে আমি প্রথমে যদি আচ্ছা, SF টা কি, SF লিখলাম কেন? সাইন ফ্ল্যাগ। ও আচ্ছা, এখানে তার সাইন ফ্ল্যাগও নাই, যে এখানে কিছু নাই, তার জন্য এটাও 0 হবে। তারপর প্যারিটিটা যেটা বলছে যে যদি ইভেন নাম্বারের মতো 1 থাকে, সরি ইভেন নাম্বার 0 হয়, বাট এখানে ইভেন নাম্বার কত না, এখানে অড নাম্বার আছে, তাই না? কারণ একটা কম আছে, তার মানে অড।
তাহলে এটাও জিরো। তো সরি ভাইয়া, প্যারিটি ফ্ল্যাগ হলো যে আমাদের লো মধ্যে যদি নাম্বার 1 থাকে তাহলে আমাদের প্যারিটি ফ্ল্যাগ 1 হবে। আর জিরোর ক্ষেত্রে স্যার একটা এক্সেপশনাল বলছিল যে আমাদের লো বাইটে 8টাই যদি জিরো হয় তাহলে আমরা ওই ক্ষেত্রে প্যারিটি ফ্ল্যাগ আমাদের 1 হবে। ও শুধু এটা এক্সেপশনাল, যদি 8টাই জিরো হয় তাহলে 1। 8টাই জিরো হয় তাহলে 1 হবে। এখানে তো আমাদের লো বাইটে 8টা 1 আছেই, ইভেন নাম্বার, সো এই ক্ষেত্রে তো আমাদের হ্যাঁ, এখানে প্যারিটি ফ্ল্যাগ ভাইয়া লোয়ার বাইটে দেখবো, সরি, লোয়ার বাইটে 8টাই আছে, তো আমার মনে হয় এখানে প্যারিটি ফ্ল্যাগ 1 হবে। লোয়ার বাইটে 8টা। ইভেন নাম্বার অফ 1 আছে। ও আচ্ছা, লোয়ার বাইটে একটা কোশ্চেন করি আমি, মানে লোয়ার বাইটটা কি ডান সাইডের গুলা না, মানে জিরো ডান সাইড থেকে তো 0 1 0 থেকে থেকে 7 হ্যাঁ, এই যে এই 4টা, এই কয়টা লোয়ার বাইট, তাই না? লোয়ার বাইটে আমার ইভেন, হ্যাঁ লোয়ার বাইটে আমার ইভেন নাম্বার আছে, তার মানে এটা আমার 1ই হচ্ছে এই রুলস অনুযায়ী। আচ্ছা, ইভেন নাম্বার কিভাবে? এটা তো অড নাম্বার না? আল্লাহ, ইভেন মানে কি? হ্যাঁ, ইভেন নাম্বার অফ অড নাম্বার আছে, 8টা 1 মানে জোড় সংখ্যক আছে 8, জোড় সংখ্যক 5 বিট আছে। তো এটা একটু ক্লিয়ার করে বলেন প্লিজ, প্যাচ লাগতেছে এই আমার। যে এখানে ক্লিয়ার করে বলা আছে, এটা এই যে এখানে বলতেছে যে ইভেন নাম্বার অফ, এই যে 1, এটা কিন্তু 1 এর কথা বলতেছে যে 1টা থাকবে ইভেন নাম্বার, জোড় সংখ্যার 1 থাকবে লোয়ার বাইটে, আচ্ছা, বাইটে 1 থাকবে জোড় সংখ্যা, আচ্ছা, যদি জোড় সংখ্যা 1 থাকে তাহলে সেই ক্ষেত্রে, তাহলে 1। ও আচ্ছা, আর ওই যে আর আপু আরটা বললো যে সবই জিরো হয় তাহলেও 1, তাহলে এটা 1। তারপরে জিরো ফ্ল্যাগটা কই গেল? নিচে হ্যাঁ, এই যে 1 ফর, জিরো ফ্ল্যাগটা কি পড়ছিলাম মনে হয়। 1 for a zero result, 0 for a non-zero result. আচ্ছা, ঠিক আছে, জিরো ফ্ল্যাগ জিরোই আসবে কারণ না নন জিরো রেজাল্ট। হ্যাঁ, নন জিরো, ইয়েস এটা নন জিরো, কারণ এখানে অনেক 1 আছে। তার মানে কি কমপ্লিটলি জিরো হইলেই তখনই শুধু জিরো হবে, ব্যাপারটা তো তাই বলতেছে, তাই না? জিরো ফ্ল্যাগের ক্ষেত্রে উল্টাটা, মানে আমাদের যদি আনসার যদি জিরো হয় তাহলে 1 হবে, আর যদি কি উল্টাই তো, হ্যাঁ। আর হ্যাঁ ওইটাই। সব প্যাচ লাগাই দিতে আচ্ছা না, জিরো ফ্ল্যাগ হলো যে যদি জিরো রেজাল্ট হয় তাহলে আমাদের জিরো ফ্ল্যাগ 1 হবে, আর যদি নন জিরো হয় তাহলে জিরো হবে, মানে উল্টাটা। জিরো হইলে 1, আনসার যদি 1 না, মানে জিরো না হয় তাহলে আমাদের আনসার হবে জিরো, উল্টা উল্টা। আবার প্লিজ। না, আমাদের অ্যানসার যদি সবগুলা জিরো থাকে তাহলে হবে জিরো ফ্ল্যাগে 1, আর যদি একটা 1 থাকে তাহলে হবে জিরো জিরো ফ্ল্যাগ। তার মানে এই জিনিস আমাদের কখনোই জিরো ফ্ল্যাগ জিরো হওয়ার পসিবল না, জিরো ফ্ল্যাগ 1 হওয়ার পসিবিলিটি খুবই কম। জিরো হলে তাই? জিরো হবে না, ঠিক আছে? জিরো হলে 1 হবে, 1 হলে 0। ঠিক আছে, তার মানে এটা খুবই রেয়ার কেস, মানে এটা হওয়ার চান্স খুবই কম এমন কিছু রেজাল্ট বা নন জিরো রেজাল্টই থাকে। হ্যাঁ। আর এটা হচ্ছে যে এই যে ওভারফ্লো ফ্ল্যাগটা আমার কাছে খুব রেয়ার রেজাল্ট মনে হয়। ওভারফ্লোটা বলতেছে যে কোথায় গেল ওভারফ্লো, না কোনটা ছিল? হ্যাঁ, ইফ সাইন আচ্ছা, ওভারফ্লো। ক্যারি ফ্ল্যাগ 0 লিখছেন কেন? কারণ এখানে কোনো ক্যারি নাই, তাই ক্যারি 1 থাকলে হচ্ছে 1 হইতো, তাই না? হ্যাঁ, এখানে কিচ্ছু নাই। হ্যাঁ, ক্যারি যদি 1 থাকতো তাহলে 1। আচ্ছা, হ্যাঁ, ওভারফ্লো ফ্ল্যাগটা একটু প্রবলেম আছে। ওভারফ্লো কোথায় গেল? আচ্ছা, ওভারফ্লো কিন্তু আমাদের টপিকসে আরেকটা কোথায় যেন একটা ছিল, এটা মনে আছে? এটাতেই ওভারফ্লোতে ভরপুর চ্যাপ্টার। ও হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে ওএফ।
এটাই একটু ঝামেলা আছে। এটার ওভারফ্লোটা 1, যে আমরা যেহেতু সেম সেম এটা করছি, এই যে এটা করছি, তাই এটা ওভারফ্লোটা 1, কিন্তু আচ্ছা, এখানে ওভারফ্লো 1 দিচ্ছে, কারণটা লেখা হচ্ছে কি যে দ্য রেজাল্ট ইজ পজিটিভ। সো আমরা কিভাবে বুঝবো যে রেজাল্ট পজিটিভ আসছে? মানে 0 মানে জিরো পজিটিভ, জিরো। জিরো মিনস পজিটিভ। আচ্ছা, তার মানে একদম প্রথম দিকটা যদি জিরো হ্যাঁ, হয় তাহলে প্রথমটাই আমাদের দেখাবে সাইনটা। আচ্ছা 1 থাকলে ওখানে হতো নেগেটিভ, এখন 0 আছে যেহেতু এর জন্য এটা পজিটিভ। এটা কি সবসময় যে আমাদের রেজাল্ট পজিটিভ আসলে এটা প্যারিটি ফ্ল্যাগ 1 হবে, এই ওভারফ্লো ফ্ল্যাগ 1 হবে? এরকম তো আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যান্সার আসে। না, এখানে আরেকটা কন্ডিশন আছে যে একটা ফার্স্ট কন্ডিশন রেজাল্ট পজিটিভ হতে হবে, সেকেন্ড কন্ডিশনে যেটা বলতেছে সাবস্ট্রাক্টিং পজিটিভ ফ্রম এ নেগেটিভ 1, তার মানে যে এক্স টা নেগেটিভ 1 আছে, তাই তো মনে হয় এটা বলতেছে। আমরা 0টা 1 থেকে মাইনাস করতেছি না, 0 পজিটিভটা নেগেটিভ থেকে মাইনাস করতেছে, পরে আমরা পজিটিভ রেজাল্টই পাচ্ছি, দ্যাটস ওয়াই এটা মেবি 1। এখন এখানে তো রেজাল্ট দেওয়া আছে, তাই প্রবলেম হচ্ছে না। এক্সামে তো আর রেজাল্ট দেওয়া থাকবে না, তখন তো কনফিউশনটা বেশি বেড়ে যাবে। তখন অনেক কনফিউজ হয়ে যাবো সবাই। আহ পারি না। এটা চ্যাপ্টার 6, এটা অন্য কোথাও আছে? না ভাইয়া, এই চ্যাপ্টারেই আছে, সামনের Five এ? দিকে। আমি বইয়ে একটা জিনিস দেখছিলাম যে ওই সাইটে লেখা ছিল ওভারফ্লোর ক্ষেত্রে যদি কোনো ক্যারি আউট থাকে তাহলে ওই ক্ষেত্রে আমাদের ওভারফ্লো 0 হবে, আর যদি ক্যারি আউট না থাকে তাহলে ওভারফ্লো 1 হবে। ক্যারি আউট ওভারফ্লো অনেক এমনিতে যেমন নর্মাল মানে একটা যদি এখানে বেশি থাকতো, এখানে অলরেডি বেশি আছে, তার জন্য এটা সাইন ওভারফ্লো হয়েছে, সাইনের রেঞ্জের বেশি চলে আসছে। ওইটা ছিল -327,672 প্লাস 32768 বা 7 এরকম একটা ছিল, বাট এখানে তো আমরা আলটিমেটলি করার পর আপনাকে বেশি হয়ে যাচ্ছে। মানে এই রেঞ্জের বাইরে গেলে ওভারফ্লো হচ্ছে। এখন আমার কথা হলো যে আমরা কখন মানে নরমালি তো আমরা এই যে পজিটিভ থাকলে মানে আমরা যখন মানে কি বলবো পজিটিভ যখন পাচ্ছি নাম্বারটা তখন আমরা বলতেছি যে ওভারফ্লো এটা হবে, ওভারফ্লো ওটা হবে, কখন আমরা রেঞ্জটা কনসিডার করি, কখন আমরা রেঞ্জটা, এটাই আমি বুঝতে পারছি।
জিনিস বের করবো, আগে কেন বের করবো না আগের গুলো? এটা হলো তার জন্য আরো বেশি। জি ভাই, আমরা একটু পড়ি। ঠিক আছে আপনাদেরটা একটু করেন ভাইয়া। 6 চ্যাপ্টার তো পুরাটাই প্রবলেম, প্রোগ্রাম দিয়ে ভর্তি। 5 এ তো ওভারফ্লো ফ্ল্যাগটাই, আর ডিবাগ থেকে কি কিছু আসবে? আমার তো মনে হয় স্যার না, ব্যাক ডিবাগ থেকে করবে ডিবাগে। ডিবাগের কিছু debug- কোনটা কোন স্লাইড? এটাই তো। মানে এখানে মুভ আর এক্সচেঞ্জে কোনো এফেক্ট করে না, আর বাকিগুলোতে করে, এই জিনিসগুলাই। এটা ভাইবার জন্য এইসব জিনিস থাকতে পারে। হ্যাঁ, এগুলো আমি ভাইবাতেই ধরবে। মেইনলি স্টার্ট দিকে হয়তো প্রোগ্রাম, তারপর যে শিফটের যেগুলো আছে, রোটেশন, লেফট রাইট, এই জিনিসগুলো 7 চ্যাপ্টারে সাতটা। শিফট। আচ্ছা, রোটেশন এগুলো থেকে তো স্যার হ্যাঁ, এটা এই মাস থেকে একটা দিতে পারে। পাঁচের শুধু ওভারফ্লোটা একটু কনফিউশন, আর প্রবলেম হচ্ছে প্রোগ্রামটা নিয়ে বেশি 6 চ্যাপ্টারে। তা তো বুঝতেছি না কি। আচ্ছা, সাথে কি এরকম কিছু দিতে পারে যে এরকম প্রবলেমটা শেষ করে দিবেন? এটা নিয়ে তো ফুল প্রোগ্রাম তো স্যার দেয় নাই। আর না, যদি মেবি বলতো যে শিফট বলবো করতে হবে। স্যার যে বলছিল যে আমাদের সুন্দর করে একটু লিখে দেখাইতে, স্যার যে করাইছিল না এখান থেকে এখানে শিফট করতে হবে, লাস্টেরটা ফার্স্টে গিয়ে শিফট করব, তখন পরেরটাই 0 হয়ে যাবে। এই জিনিসগুলো মেবি স্যার একটা দিতে পারেন, যে সুন্দর করে ক্যারি ফ্ল্যাগে চলে যায়, এই জিনিসটা একটা দিতে পারে 7 চ্যাপ্টার থেকে। ওই যে এটা হ্যাঁ, এই যে এখানে রাইট শিফট, লেফট স্যার শিফট, বলছে যে রোটেশন। সুন্দর করে সাজিয়ে লেখার জন্য, আর আমরা তো হ্যাঁ, হ্যাঁ মেবি স্যার রোটেশনটা রোটেশনটা দিতে পারে, রোটেশনটা কোনো একটু। এখান থেকে কি এই কোড থাকতে পারে যে বলতে রাইটস কাম ফোর টু মাল্টিপ্লাই এরকম কিছু? রাইট আর লেফট, রাইট না না, বলতেছি মানে যে এই 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 কোশ্চেন গুলো কি দিতে পারে কিনা, এই যে এটা। এখন আবির ভাই থাকলে একটু ভালো হতো, কারণ উনি এর আগে কোর্স করছে ওনার, তো উনি জানতো না, যে এখন ব্যাপারটা হচ্ছে গতবারের থেকে স্যার এবার যতটা চেষ্টা করবে কোড আর ম্যাথ দিয়ে পড়া, কারণ থিওরি স্যার হ্যাঁ, নাই দিবে। কেননা ভাইবাতে স্যার থিওরি ধরবে আমাদের, তো হ্যাঁ, স্যার ওখানে চেষ্টা করবে। থিওরি বাস ভাইবার জন্য রেখে দিচ্ছে আমাদের। এখন আমার মনে হয় স্যার 5, 6, 7 এই তিনটা চ্যাপ্টার থেকেই বেশি কোশ্চেন করবে ফাইনালে। মানে 6টা কোশ্চেনের থেকে তাহলে 4টা হবে আমার 5, 6, 7 থেকে 4টা হয়ে যাবে। 4, ভাই 5, 6, আমাদের 7 1 ঘন্টা এক্সামে স্যার যে পরিমাণ কোশ্চেন করছে, আরো আধা ঘন্টা বেশি পাইছে এবার, তো আরো কোশ্চেন করবে। দুইটা বেশি। 6 এর ভিতরে তো বাচ্চাকে দিয়ে দেয় স্যার, তার জন্য তো সবচেয়ে বেশি প্রবলেম। বাচ্চা বাচ্চা ছয়ের সবই দিয়ে শেষে পুরাটা প্রোগ্রাম দিবে কিনা বুঝতেছি না। স্যার বলছে পুরো প্রোগ্রাম দিতেও পারি, ওই দিন একজন জিজ্ঞেস তাহলে একটা কাজ করতে হবে যে পুরো প্রোগ্রামে এই জিনিস কোনো একজন নেন তাহলেই হবে। প্রথমে এই program লাইনগুলা সব লেখা রাখতে হবে আগে খাতার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই খালি জিনিসগুলো পেজের সবগুলো মধ্যে না, এরকম খালি দিয়ে একটা লেখা রাখতে হবে, যাই আসুক না কেন মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা করে এটা লিখে দিয়ে, হ্যাঁ ডান প্রোগ্রাম। আমিও সেটাই ভাবতেছিলাম যে বেসিক জিনিসগুলা, মানে একটা প্রোগ্রাম লিখতে কি কি লাগে আগে পরে ওগুলা লিখে দিব, মাঝে না, লিখে এমনকি লেখা লাগবে না, যে ওগুলো জাস্ট প্রিপেয়ার করে রাখা, যে আমার এটা আসলে আমি এটা লিখবো, ওইটা আসলে আমি এটা লিখবো, ঠিক আছে? তার মেবি এই বেসিক জিনিসই দিবে, এখন আমরা ধরতে পারলেই হয়। প্রোগ্রামের আমার আমার চিন্তা হচ্ছে যাই হোক প্রোগ্রাম রান করুক বা না করুক, ইনপ্র্যাকটিক্যাল প্রোগ্রাম হল যেটা করছিলাম আমি সি তারপর কোর্সের রান সময়, করে দেখবে না, ঠিক না? আমরা লিখতে পারলেই ইয়েতে হলো। সি প্লাস প্লাস কোর্সের সময় আমি যতটুকু মনে আছে যে আমি খাতার মধ্যে যে কয়টা প্রোগ্রাম লিখছি 7 থেকে 8টা মনে 7টা না প্রোগ্রাম লিখছি, তার থেকে আমি 2টা মনে রান করা যাবে, আর বাকি 5টা প্রোগ্রাম কখনই রান হবে না, বাট ওগুলোর জন্য মার্কস মেবি পাইছি, নাহলে হুমায়ুন কবির স্যার।
হ্যাঁ এই না এই না আরেকটা হুমায়ুন কবির